বাড়ি কেনা, গাড়ি কেনা এগুলোই কি জীবনের মূল লক্ষ্য কিনা? লাইফের একটা পারপাস থাকা উচিত। আমি হঠাৎ করে হার্ট অ্যাটাক করি, সিভিয়ার হার্ট অ্যাটাক। ওকে, এবং আমি আইসিইউতে ছিলাম ৫ দিন, হসপিটালে ছিলাম প্রায় ৬ দিন এবং বেড রেস্টে ছিলাম ১.৫ মাস। আমি প্রায় তখন ১.৫ লাখের কাছাকাছি বেতন পাই। আরেক সিনারিও দেখলাম যে প্রচুর বাংলাদেশি পেশেন্ট তারা বাইরে যেয়ে মিসগাইডেড হচ্ছে, ওকে, মিডলম্যানের দ্বারা অথবা আত্মীয়স্বজনের দ্বারা। কারণ কি? আমাদের দেশে তো আসলে অনেকে না জেনেই অনেক পরামর্শ দেয়। যেমন ৪.৫ লাখ থেকে ৫ লাখ লোক তারা দেশের বাইরে ট্রিটমেন্টে যায়। এর মার্কেট সাইজ অত ছোট না, অ্যারাউন্ড প্রায় $5 বিলিয়ন মতো। মজার বিষয় হলো কি, আমি ১ম বছর মাত্র 67 ক্লায়েন্ট পেয়েছিলাম। বিয়ন্ড বিজনেস আমাদের এই নতুন পডকাস্ট সিরিজ। সো এই পডকাস্টে আমরা মূলত বিজনেসের আগে পরে যে স্টোরিগুলো থাকে, ব্যাক স্টোরি এবং ফর স্টোরি, এবং বিজনেসের মাঝখানে যে স্টোরিটা থাকে একজন বিজনেস ওনারের বা এন্টারপ্রেনারের, সেই জিনিসটা আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করি। সো আজকের এই এপিসোডে এবং আমাদের প্রথম এপিসোডে মিস্টার শাব্বির আহমেদ তামিম, ফাউন্ডার এবং সিইও মেডিয়াইডা লিমিটেড, ওনাকে আমরা পেয়েছি আজকে। সো তামিম ভাই, আপনাকে ওয়েলকাম আমাদের এই পডকাস্টে। থ্যাংক ইউ। সো আপনি যদি আপনার সম্পর্কে একটু বললেন, আমরা স্টার্ট করি। ধন্যবাদ রিটন ভাই আপনাকে। জি, বেসিক্যালি বিয়ন্ড বিজনেস কনসেপ্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। যে উদ্যোক্তাদের গল্পগুলো যে নিয়ে আসা আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। বেসিক্যালি আমি মেডিইডেন নামে একটা হেলথ ট্রাভেল কোম্পানি চালাই বিগত প্রায় ৫.৫ বছর ধরে। এর আগে আমি কর্পোরেট জবে ছিলাম। বেসিক্যালি আমি ব্যাংকিং প্রফেশনে ছিলাম। ওখানে আমি ১২ বছর কাজ করেছি। এর আগে আমি আরও ২-১ টা কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করেছি। বাট লং টার্ম আমি ব্যাংকেই জব করেছি ১২ বছর। হ্যাঁ, তামিম ভাইয়ের সাথে এই জায়গায় আমারও একটা সিমিলারিটি। আমি নিজেও একজন ব্যাংকার ছিলাম একটা সময়, এবং তামিম ভাইয়ের সাথে ব্যাংকিংয়ের কোনো একটা প্রোগ্রাম বা ট্রেনিংয়ের থ্রুতে আসলে পরিচয়। সো এই পরিচয় তারপরে অনেক দীর্ঘ সময় ধরে চলে আসছে। এখন আমরা এই পর্যায়ে দুইজনই এখন বিজনেসে আছি, এবং আমাদের এই পরিচয়টা এখন বন্ধুত্বে এবং আরও সামনের দিকে যাচ্ছে আরকি। সো তামিম ভাই, আপনি যদি বলেন একটু যে আপনি ব্যাংকার ছিলেন, ব্যাংকিংটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা খুব ভালো একটা রেসপেক্টেড একটা প্রফেশন, এবং ফাইন্যান্সিয়ালিও খুব ভালো একটা প্রফেশন। সো সেরকম একটা প্রফেশন ছেড়ে আপনি কেন বিজনেসে আসলেন, যেইখানে অনেক বেশি আনসার্টেনটি, অনেক বেশি চ্যালেঞ্জ? আসলে উদ্যোক্তারা চ্যালেঞ্জ নিতেই পছন্দ করে। তো আমি আসলে দীর্ঘদিন ধরে চিন্তা করছিলাম যে আমি ব্যাংকিং জব ছেড়ে আমি নতুন কিছু, নিজের কিছু করব। তো অ্যাকচুয়ালি আমি যেই পর্যায়ে চলে গেছিলাম ১২ বছর চাকরি করার পর, দেখা গেছে ওইটা একটা আমার অপরচুনিটি কস্ট অনেক হাই ছিল। এ কারণে ডিসিশন নিতে একটু দেরি হচ্ছিল। বাট আমি ক্যারিয়ারের শুরুতেই চিন্তা করেছিলাম যে আমি ব্যবসা করব। ওকে। তো কিন্তু তখন আমার আব্বার সাথে ডিসকাশন হলো। উনি বলল যে, "দেখো, তুমি তো আসলে ব্যবসা করতে গেলে অনেক টাকা-পয়সার দরকার হয়। আর আমাদের ফ্যামিলিতে আসলে কেউ বিজনেস করে না। সবাই চাকরি করে। তো বিজনেসের কোনো ব্যাকগ্রাউন্ড নেই।" তো বলল, "চাকরি করো তুমি। যদি তোমার কিছু টাকা-পয়সা জমাতে পারো, তাহলে তুমি বিজনেস স্টার্ট করো।" তো শুরুতে আমার আসলে ব্যবসা করা হয়ে ওঠেনি। কিন্তু উদ্যোক্তা হওয়ার যে তাড়না, এটা আমার ক্যারিয়ারের শুরু থেকেই ছিল। তো পরবর্তীতে আমি হয়তো একটু ডিসিশন নিতে দেরি করেছি। বাট শুরু করতে স্পেসিফিক পেরেছি। কোনো ইভেন্ট বা রিজন কি আছে যে কারণে আপনি ওই সময় জবটা ছাড়লেন এবং বিজনেস স্টার্ট করলেন? আমি একটু আগে থেকেই শুরু করি। ২০১৫ সালে আমি চিন্তা করেছিলাম যে আমি কোনো একটা ব্যবসা শুরু করব। ওকে। তো তখন আমি আমেরিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান আছে, জি। অ্যাক্সিলারেটর প্রোগ্রাম, ফাউন্ডার ইনস্টিটিউট। ওটার বাংলাদেশের ১ম ব্যাচে দেখলাম যে একটা অ্যানাউন্সমেন্ট যে উদ্যোক্তা প্রশিক্ষণের জন্য তারা এনরোলমেন্ট করছে। ওকে। তো আমি তখন ওখানে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে আমি ওখানে ভর্তি হলাম। এটা কি কোনো ইনকিউবেশন প্রোগ্রাম ছিল? এটা নাকি কি মানে কিরকম? নাকি এটা কোনো কোর্স বা ট্রেনিং ছিল? এটা একটা ইনকিউবেশন প্রোগ্রাম। বেসিক্যালি প্রোগ্রামটা সিলিকন ভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান ফাউন্ডার ইনস্টিটিউট রান করত এবং এইটা প্রোগ্রামটা খুব মানে চমৎকার একটা প্রোগ্রাম। ৩.৫ মাসের প্রোগ্রাম। বিজনেসের আইডিয়া সিলেকশন থেকে শুরু করে একদম এক্সিকিউশন পর্যন্ত টোটাল প্রত্যেকটা স্টেপেই আপনি
মানে কাজ যে করার গাইড সুযোগ করা আছে, এবং গাইড কি করা শেখানো এবং করা, আমাদের উইকলি এক্সপোজার দেওয়া এসব। একটা করে সেশন হইতো একটা টপিকের উপর। আইডিয়া, নেম সিলেকশন, ওয়েবসাইট বিল্ডিং, দেন মার্কেটিং, কি নাম ছিল ওই অর্গানাইজেশনটার? ফাউন্ডার ইনস্টিটিউট। ফাউন্ডার ইনস্টিটিউট। ওকে। জি। দেন এবং বাংলাদেশের যারা নামকরা ফাউন্ডার, আইটি উদ্যোক্তা, ওনারা ওখানে আমাদেরকে মেন্টরিং করতে আসতে। আচ্ছা। এবং ইউএসএ ভিত্তিক এটা মেন্টর 2015 এ, তাই তো? 15। ওকে। তো ওখানে আমি করার পর আমরা ২৮ টা কোম্পানি ওখানে জয়েন করেছিলাম। আচ্ছা, ওকে। ফাইনালি ৫ টা কোম্পানি ওখান থেকে। তখন কি আপনার কোনো কোম্পানি ছিল? কোনো বিজনেস ছিল তখন? আপনি যখন তখন আমি আর আমার একজন কো-ফাউন্ডার একটা প্রজেক্ট নিয়ে কাজ করেছিলাম। সেটা হলো স্মার্ট কম্পেয়ার। মানে কি ধরনের এটা আমি যেহেতু তখন প্রোডাক্ট ছিল? ব্যাংকে ছিলাম, যেটা ছিল ব্যাংকের লোন, ডিপোজিট এগুলোর কম্পারিজন। ওকে, তো বাইরের কান্ট্রিতে এটা খুব পপুলার একটা ইন্ডিয়াতে যেরকম আপনার পলিসি, বাজার। বীমা পলিসির আ একটা খুব বড় মনে হয় একটা ওয়েবসাইট বা এরকম অ্যাপ্লিকেশন আছে, যে ওয়েব অ্যাপ্লিকেশন যেখানে ওরা কম্পেয়ার করতে পারে। কম্পেয়ার করতে পারে ব্যাংক বাজার। আইডিয়াটা অনেকটা এই টাইপের, তাই তো? রাইট। মানে কম্পারিজন সাইট। কম্প্যারিজন, আমরা ব্যাংক যে সার্ভিস বা প্রোডাক্ট কম্প্যারিজন আরকি। আমরা যখন গ্র্যাজুয়েশন সেরিমনি হয়, ওখানে একটা ইউএসএ ভিত্তিক একটা ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ফেনক্স, ওরা আমাদেরকে 10,000 সিড মানিও দিতে চেয়েছিল। ওকে। তো ওভারঅল সব মিলে আবার দেখা গেছে যে আমার কো-ফাউন্ডার উনি দেশের বাইরে চলে গেছে। আমিও চাকরি ছেড়ে ফুল টাইম হতে পারিনি। এসব মিলে ওই প্রজেক্টটা আর আগায় নেই। আগায় নাই। পরে আমি আবার একটু মানে পজ হলো আমার। আচ্ছা। ইন দ্য মিন টাইম ২০১৮ সালে জি। আমি হঠাৎ করে হার্ট অ্যাটাক করি, সিভিয়ার হার্ট অ্যাটাক। ওকে, এবং আমি আইসিইউতে ছিলাম ৫ দিন, হসপিটালে ছিলাম প্রায় ৬ দিন এবং বেড রেস্টে ছিলাম ১.৫ মাস। পরে আস্তে, আস্তে আমি রিকভার করি। আবার ব্যাংকের কাজে যোগ দেই। কিন্তু আমি কোনো কারণে আর কাজে আসলে মন বসাতে পারতেছিলাম না আরকি। তো একটা সময় আমি চিন্তা করলাম যে ধরেন ব্যাংকের জব খুব লুক্রেটিভ জব। আমি প্রায় তখন ১.৫ লাখের কাছাকাছি বেতন পাই, বিভিন্ন ফ্যাসিলিটি মিলে। জি। এরপরে দেখা গেছে যে আমি ফ্ল্যাট, গাড়ি এগুলা কেনার জন্য ব্যাংক আমাকে সাপোর্ট দিবে। বাট আমি চিন্তা করলাম যে আসলে বাড়ি কেনা, গাড়ি কেনা এগুলোই কি জীবনের মূল লক্ষ্য কিনা? লাইফের একটা পারপাস থাকা উচিত। প্রত্যেকের লাইফের একটা পারপাস মানে থাকে। এইটা মূলত আপনার এই যে ফিজিক্যাল আপনার যে মেডিকেল ইস্যুটা হইলো, জি। ওইটা হওয়ার সময় যে আপনি একটা গ্যাপ পেলেন বা এই একটা নতুন করে চিন্তা করার সুযোগ পেলেন, যে যখন আপনি বাসায় ছিলেন বা রেস্টে ছিলেন বা আন্ডার মেডিকেশন ছিলেন আরকি। এই তখন এই যে ধরেন ১.৫ মাস আমি বিছানায় শুয়েছিলাম। ওকে। মানে সিভিয়ার একদম বেড রেস্ট ১.৫ মাস। তা আমি তখন চিন্তা করতাম যে আসলে এখন তো চিন্তা করার অনেক সুযোগ আপনার। হ্যাঁ, তখন অন্য কোনো কাজ নাই, অফিসের কাজ নাই, অফিসের চাপ নাই, কিছুই নাই। ব্যস্ত লাইফে তো আমরা নিজেকে এই সুযোগটা পাওয়া যায় না। সুযোগ থাকে না। প্লাস আপনি মানে হয়তোবা এরকম যে মানুষ যখন অসুস্থ হয় তখনই কিন্তু সে তার নিজেকে নিয়ে বেশি চিন্তা করার সুযোগটা পায়, যে আসলে আমি কি করছি, আসলে লাইফে আমি কি করছি? আমার লাইফ গোলটা কি? বা আমি যদি এখন আমি নাই থাকি তাহলে আমার কি হবে? রাইট। আমি কি আমার জন্য কিছু করেছি কিনা? না আমি চিন্তা এরকম জায়গায় হয়তোবা আপনি আমি চিন্তা করলাম যে জি, সৃষ্টিকর্তা আমাকে একটা সেকেন্ড সুযোগ দিয়েছে। রাইট। তো এই সুযোগটা আমার ভালো কাজে লাগানো উচিত। আমি এই সুযোগ হয়তো আমি আর পাবো না। তো এটা আমার তখন একটা রিয়ালাইজেশন আসলো। ইন দ্য মিন টাইম আমি দেশের বাইরে একটু ফলো আপ এর জন্য গেলাম। যাওয়ার পর দেখলাম যে যাওয়ার সময় আমি দেখলাম যে আসলে আমি জানি না আমার জন্য কোন ডক্টর ভালো হবে, কোন দেশে আমার ট্রিটমেন্ট ভালো হবে। আমি কিভাবে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবো, ভিসা এইখানে যে প্রসেসটা, এই হ্যাঁ, প্রসেসটাতে আপনি এটা কিন্তু একটা লং জার্নি ওকে। এবং অনেক ইস্যু এখানে জড়িত। কিন্তু আমি কিন্তু মানে একদম টাকা-পয়সা থেকে শুরু করে তারপরে আপনার এই জিনিসটা প্রসেসটা কিভাবে একটা মানুষের জন্য ইজি হইতে পারে জি, বা সে কি ফেস করে, এই জিনিসগুলো আপনি হ্যাসেল ফ্রি হেল্প করতেছিলেন আরকি। হ্যাসেল ফ্রি জার্নিটা কিভাবে হতে পারে। রাইট। তো আমি এটা করতে কিছু এক্সপেরিয়েন্স হলো আমার। ১০-১২ দিন ১৫ দিন লেগে গেল সবকিছু ফাইন্ড আউট করতে। তারপর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেন আমি গেলাম। যাওয়ার পর আমার আরেক সিনারিও দেখলাম যে প্রচুর বাংলাদেশি পেশেন্ট তারা বাইরে যেয়ে মিসগাইডেড হচ্ছে। ওকে। মিডলম্যানের দ্বারা অথবা আত্মীয়স্বজনের দ্বারা। কারণ কি? আমাদের দেশে তো আসলে অনেকে না জেনেই অনেক পরামর্শ দেয়। জি, যে বিষয়ে সে ডোমেইন এক্সপার্ট না, সে বিষয়ে সে পরামর্শ দেয়। কিন্তু এই ভুল পরামর্শে যে আরেকজনের ক্ষতি হয়ে যাচ্ছে, এটা কিন্তু সে চিন্তা করে না। রাইট। সো এটা একটা রিজন
পরে আমি দেখলাম যে আসলে এটা একটা মেজর প্রবলেম। এইটাকে কিভাবে আমরা প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি। তো দেন আমি দেশে ফিরে আসলাম। ফিরে আসার পর আমার ফাউন্ডেন ইনস্টিটিউটে একজন মেন্টরের সাথে পরিচয় হয়েছিল। ওকে, শায়ের ভাই। উনার সাথে আমি পরামর্শ করলাম যে আমি এরকম কিছু একটা করতে চাচ্ছি। আমরা বেসিক্যালি যারা রুকি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে চায় তাদেরকে আমরা কনসালটেন্সি সাপোর্ট দেওয়া, তার জার্নিটা ফ্যাসিলিটেশন করায়, হ্যাসেল ফ্রি জার্নি এনশিওর করার জন্য আমরা কি কোনো মানে যে জায়গায় তার হেল্প দরকার সেখানে আগে স্টার্ট করতে পারি কিনা। তো উনি বললেন যে এটা খুব ভালো একটা আইডিয়া। মানুষের হেল্প হবে। ইন বিটুইন আমরা যদি কিছু আর্ন করতে পারি, দ্যাটস ফাইন। এবং উনিও ইন্টারেস্ট ফিল করলেন আমার সাথে জয়েন করার জন্য। ওকে, পরে আমরা উনি শায়ের ভাই, সে ফুল নেমটা যদি বলা হয়? শায়ের হাসান। ওকে। উনার কি আর কোনো পরিচয় আছে? উনি বেসিক্যালি একটা সফটওয়্যার কোম্পানির সিইও, ফাউন্ডার, নেসানিয়া লিমিটেড। ওকে, নেসানি। উনি ওই কোম্পানির সাথে দীর্ঘদিন দিয়ে আছেন আরকি। এবং উনি স্টার্টআপ তো তাহলে মূলত সেই জায়গাতে শাহির ভাই আপনাকে এক ধরনের গাইডেন্স বা মেন্টরিং করেছেন, তাই তো? আচ্ছা, ওকে। সো আপনারা যখন স্টার্ট করলেন, তখন কি এই মার্কেটটা বাংলাদেশের যে এই সেক্টরটা মেডিকেল ট্যুরিজম বা হেলথ ট্যুরিজম যেটাই বলি আমরা, এই জায়গাটার প্রপার রিসার্চ কি করে নিয়েছিলেন যে আসলে এই মার্কেটটা কতটা কম্পিটিটিভ বা এই মার্কেটের কতটুকু মার্কেট সাইজটাই বা কি, ভবিষ্যতে কি হইতে পারে? এভরিথিং এই ধরনের রিসার্চ করে কি এসেছিলেন? নাকি না মনে হয়, না আমি যেহেতু ফেস করতেছি, আমি অ্যাজ এ পারসন, অ্যাজ এ পেশেন্ট আমি ফেস করছি। সো আমার মনে হচ্ছে না এটা একটা সার্ভিস হিসেবে আমি অফার করতে পারি। এখানে রিটন ভাই যেটা ইস্যু, এই রিসার্চ সার্ভে করার টেকনিকটা কিন্তু আমি ফাউন্ডার ইনস্টিটিউটে শিখে আসছি। ওকে, ২০১৫ সালে। আমি আর বিভিন্ন আমার স্মার্ট কম্পেয়ার প্রজেক্ট নিয়ে আমরা সার্ভে করেছি। আচ্ছা, ওকে। সো আমি জানি যে একটা বিজনেস শুরু করার আগে মার্কেট রিসার্চ করা উচিত, সার্ভে করা উচিত। তো আমি মার্কেটটা নিয়ে একটু এনালাইসিস করলাম ২ মাস ধরে। দেখলাম যে কয়জন মানুষ দেশের বাইরে ট্রিটমেন্টে যায়। রাফলি আমরা একটা আইডিয়া পেলাম যে অ্যারাউন্ড ৪.৫ লাখ থেকে ৫ লাখ লোক তারা দেশের বাইরে ট্রিটমেন্টে যায়। এবং মার্কেটের সাইজ খুব এটা কত সালের কথা বলছেন? এটা ২০১৮ না তখন কি আপনি জব ছেড়ে দিয়েছেন অলরেডি? সরি ২০১৯ না ছাড়িনি। ওকে। আমি ছাড়বো প্ল্যান করেছি যে আমি রিজাইন করব এরকম একটা ডিসিশন নিয়ে ফেলছি। কারণ আমাকে সাহেব ভাই বলল যে আসলে কোনো প্রজেক্টে যদি আসলে আপনি ফুল টাইম সময় না দেন আসলে এটা ওকে সাকসেসফুল হবে না। তো আমি চিন্তা করলাম যে চাকরি আমি ছেড়ে দেব। আমি আমার ওয়াইফের সাথে আলাপ করলাম। বললাম যে আসলে আমি ডিসিশন নিয়েছি যে আমি চাকরি ছেড়ে দেব। সে ১ম এ আসলে জিনিসটা বিশ্বাস করেনি। এত মনে করতেছে যে আমি মজা করতেছি। তো পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ফুল টাইম এটা নিয়েই কাজ করব আরকি। আচ্ছা, ওকে। ওকে, যেটা বলছেন আরকি। তো তখন তারপরে কি করলেন? যে আপনি আমি এনালাইসিস করে দেখলাম যে অ্যাকচুয়ালি ৫ লাখ লোক দেশের বাইরে ট্রিটমেন্টে চায়। মার্কেট সাইজ অত ছোট না। অ্যারাউন্ড প্রায় $5 বিলিয়ন এর মতো এরকম একটা মার্কেট সাইজ আছে। তো এটা আমি চিন্তা করলাম এবং আমি এটা ক্যালকুলেশন করলাম। আসলে ব্যবসা কখনোই ক্যালকুলেশন দিয়ে হয় না। ইটস এ রিয়ালিটি ইস ডিফারেন্ট। আপনি কাগজে কলমে অনেক হ্যাঁ, কিছুই অনেক থাকতে পারে। কিছুই কিন্তু কিন্তু আপনি যখন মার্কেটে যাবেন তখন ডিফারেন্ট কেস দেখবেন, যেমন ডিফারেন্ট ইস্যু আপনারা দেখবেন। ধরেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাজ এ আমি ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি। অনেক ফিন্যান্সিয়াল ডেটা এনালাইসিস করছি। কিন্তু অ্যাকচুয়ালি রিয়াল লাইফ এর বিজনেস কিন্তু ইটস ডিফারেন্ট। ডেটা দিয়ে কিন্তু আসলে সবসময় আসলে জাস্টিফাই করা রাইট, এক্সাক্টলি। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি। আমি চিন্তা করলাম যে আমি তখন রাফলি ইয়ারলি ধরেন ৳১৮,০০,০০০ বেতন পাই। সব মিলে বোনাস-টোনাস এভরিথিং। খুবই বড় একটা নাম্বার বাংলাদেশের। যদি ২০০০ মার্কেট চিন্তা করেন আরকি। সো আমি চিন্তা করলাম যে আমি যদি ইয়ারলি ১,০০০ পেশেন্টকে সার্ভিস দিতে পারি, ৳২,০০০ করে সার্ভিস চার্জ নেই, তাহলে আমি ৳২০,০০,০০০ আর্ন করতে পারবো। সো তাহলে আপনি ওইটা সমান, সমান হয়ে যাচ্ছে। ১৮,০০,০০০ তাহলে থেকে আমি আরো ৳২,০০,০০০ প্লাসে থাকতেছি। প্লাস থাকতেছে। তো আমি সারভাইভ করে যাব। কিন্তু মানে মজার বিষয় হলো কি আমি ১ম বছর মাত্র 67 ক্লায়েন্ট পেয়েছিলাম। ওকে। না সেটাও কিন্তু ছোট নাম্বার না। 67 ক্লায়েন্ট পাওয়া কিন্তু ছোট ১ নাম্বার না। বছরে ১ বছরে। ১ বছরে। কিন্তু আমি যেটা ধরেছিলাম যে ৫ লাখ থেকে কাটার ভলিউমে ওটা যায় নাই আরকি। ৫ লাখ থেকে তো আমি অন্তত ১,০০০ ক্লায়েন্ট তো আমি পাবো। আচ্ছা, কিন্তু আসলে কিন্তু রিয়ালিটি কিন্তু এরকম না। রাইট, রাইট। ওখানে অনেক ইস্যু থাকে যে মানুষের ট্রাস্টের ইস্যু। ডেফিনিট। আপনি অফার করলেই আপনার কাছ থেকে যে নিবে সেটা তারপরে আমি জিনিসটা রিয়ালাইজ করছি। রিয়ালাইজ করলাম যে অ্যাকচুয়ালি আমি ছিলাম ব্যাংকার। জি। আমার তো আসলে হেলথ সেক্টরে কোনো এক্সপার্টাইজ নাই। রাইট, হ্যাঁ। মানুষ আমার কাছে পরামর্শের জন্য কেন আসবে?
এক্সাক্ট কোনো কারণ নেই তো। রাইট, হ্যাঁ। সে তো আমাকে ট্রাস্ট করতে পারতেছে না যে আমার কাছ থেকে সে রাইট অ্যাডভাইস পাবে কিনা। কারণ আমি আই এম নট আ ডক্টর সেটাই। এবং তো এই জায়গাতে যদি আসি আমরা যে আপনি যখন স্টার্ট করলেন, তখন ২০১৯ এ স্টার্ট করলেন। তো সেই সময়ে আপনার অফিস এবং অন্যান্য যে আ মানে আপনার অপারেশন, মার্কেটিং এবং এই ফাইন্যান্স এভরিথিং এই জায়গাতে আপনি আ কিভাবে নিজেকে করলেন যে ওকে আমি প্রপার ডিসিশন নিচ্ছি বা আমি যেভাবে আগাচ্ছি সেটা ঠিক আছে। সো ওই জায়গায় আপনার কি মনে হয়েছিল যে আপনি কি ঠিকমতো আগাচ্ছিলেন বা আপনার অ্যাক্টিভিটি মানে ওভারঅল স্ট্রাকচার এবং অ্যারেঞ্জমেন্ট সব ঠিক ছিল কিনা? আ যেটা আসলে পরে গিয়ে আসলে ইমপ্যাক্ট পড়ার কথা। আপনার 2nd ইয়ারে, 3rd ইয়ারে, 4th ইয়ারে গিয়ে। আজকে আপনি আপনি তো এখন বিজনেসের 5th ইয়ারে আছেন আমি যেটা জানি। আপনি আপনারা ৫ বছর শেষ করছেন। তো ওই সময় আপনি কি ফিল করেছেন যে আসলে এটা কি ঠিক হচ্ছে? মানে এই ডিসিশনটা কি ঠিক ছিল? এই ধরনের কোনো কনফিউশন ছিল কিনা? যে আপনি আ এই বিজনেস নিয়ে সামনে আগানো উচিত হবে কিনা? ২০১৯ সালে মানে যখন আমি শুরু করলেন? অত কিছু আসলে ভাবনা চিন্তা করি নাই। আমি চিন্তা করছি ব্যবসা করব। জি, আমি চিন্তা করছি যে আমাকে এটা শুরু করতে হবে। আর অ্যাকচুয়ালি আমার খুব বেশি টাকা-পয়সা ছিল না। জি। ব্যবসা করার জন্য তো একটু টাকা-পয়সা দরকার হয়। তাই আমি দেখলাম যে এই বিজনেসটা আসলে খুব অল্প টাকায় করা সম্ভব আরকি। ওকে। তো এই চিন্তা করে আমি নেমে পড়ছি। আর অন্য কোনো বিজনেসের আসলে মানে ওরকম সিগনিফিক্যান্ট কোনো আমি ফিউচার আসলেই কি এই বিজনেস এই সেক্টরের বিজনেসে কি আপনার ক্যাপিটাল রিকোয়ারমেন্ট খুব বেশি না? ইনিশিয়াল লেভেলে খুব বেশি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট না। যখন আপনার অপারেশন বড় হয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। তখন আপনার কিন্তু আমি যেটা জানি যে আমি আপনাকে তো ফলো করি দেখিও বা আপনার সাথে আমি ফ্রেন্ড লিস্টে বা বিভিন্ন জায়গায় কানেক্টেড। সো দেখি আপনি আপনার বিজনেসের প্রয়োজনে আপনি দেশের বাইরে যাচ্ছেন, ইন্ডিয়া যাচ্ছেন, মালয়েশিয়া যাচ্ছেন, থাইল্যান্ড যাচ্ছেন, সিঙ্গাপুর যাচ্ছেন বা অন্য কান্ট্রি যাচ্ছেন। সো এই যে আপনার ট্রাভেলটা এইটা তো আপনার বিজনেসের একটা পার্ট, বড় একটা পার্ট। তো সেটার জন্য নিশ্চয়ই আপনার ক্যাপিটালের প্রয়োজন আছে। এটা তো অলওয়েজ আপনার মানে যখন আপনি ইয়ার 1 এ আছেন তখন তো ঐরকম রেভিনিউ থাকার কথা না স্বাভাবিকভাবে। তো তখন তাইলে আপনি যে এই ট্রাভেল গুলা করবেন, এটা তো আপনার বিজনেসের ইনভেস্টমেন্টের একটা পার্ট। তো সেটা কি সেটাও তো সেটা কি খুব ছোট অঙ্কের টাকা হবে এটা আসলে? হলো কি ধরেন কিছু আমি মার্কেট রিসার্চ করেছি যখন আমি ট্রিটমেন্ট করতে গিয়েছিলাম। আমার ১ম বার। তখন আমার কিছু মার্কেট রিসার্চ হয়ে গেছে। আর 2nd টাইম আমি একবার ভিজিটে গিয়েছিলাম ইন্ডিয়াতে ১২ টা হসপিটাল ভিজিট করেছি। চেন্নাই, দিল্লি, ব্যাঙ্গালোরে। তখন আমার কিছু ১,০০,০০০ খানেক টাকার মতো খরচ হয়েছে। আর এছাড়া আমার ট্রেড লাইসেন্স করা, এই টিন করা এগুলো আমার ইনিশিয়ালি ধরেন অ্যারাউন্ড ১০,০০০ তার মানে আপনাকে বলছেন যে এই মার্কেটের এন্ট্রি ব্যারিয়ারটা কম, খুব এন্ট্রি বেশি ব্যারিয়ার। হাই না। তাহলে যদি এইটা হয় সেই ক্ষেত্রে এখন মানে এই 2025 এ আমরা মোটামুটি এপ্রিল মে তে আছি। এই সময়ে এই মার্কেটটা কতটা কম্পিটিটিভ? মানে এই মার্কেটের প্লেয়ারের সংখ্যা কেমন? এই মার্কেটটা আসলে সবসময় কম্পিটিটিভ। কারণ এখানে অনেক ফরমাল কম্পিটিটর আছে, ইনফরমাল কম্পিটিটর যদি আছে। আমরা ফরমালি কথা বলি তাহলে কেমন হবে সংখ্যাটা? ফরমালি বাংলাদেশে ধরেন ২০০ কোম্পানি আছে ছোট বড় মিলে। ওকে। মানে এটা কি ডেডিকেটেড ওয়েতে আপনার মেডিকেল ট্যুরিজম করতেছেন নাকি অন্য সার্ভিসের সাথে এটা অফার অন্য সার্ভিসের সাথে ইনভলভ ডেডিকেটেড ওয়েতে মেডিকেল ট্যুরিজম হাতে গোনা আপনি হয়তো ১০ জন পাবেন সারা তার মধ্যে আপনারা একজন। আমরা একজন। ওকে। সো এইটা ডেডিকেটেড ওয়েতে এই সার্ভিস প্রোভাইড করা বা অফার করার ক্ষেত্রে কি আপনাদের কোনো এক্সট্রা কোনো বেনিফিট আপনারা পাচ্ছেন বা অ্যাডভান্টেজ পাচ্ছেন এই মার্কেট থেকে? আমরা আসলে ফ্রম দ্য বিগিনিং শুধু আমরা হেলথ ট্রাভেলকেই ফোকাস করি এবং হেলথ ট্রাভেলে যারা যাচ্ছে পেশেন্টরা এবং তার অ্যাটেন্ডেন্টরা এদের প্রবলেম সলভ করার জন্যই আমরা কাজ করতেছি। সে কিভাবে দ্রুত ভিসা পেতে পারে, সে কিভাবে ডক্টরের সাপোর্ট দ্রুত পেতে পারে, অ্যাপয়েন্টমেন্ট পেতে পারে, কম খরচে সে কিভাবে টিকেট পেতে পারে। মানে তার জার্নিতে ভ্যালু এড করা। ওকে। মেডিকেল ট্রাভেলতে ভ্যালু এড করার জন্য আমরা শুরু থেকে কাজ করতেছি এবং আমরা শুরু থেকে শুধু এটাতেই ফোকাস ছিলাম। যেটা মার্কেটে আমাদেরকে আলাদা করেছে আচ্ছা, ওকে। এবং এইটা আপনাদের ইউনিকনেস, তাই তো? যে আপনারা ডেডিকেটেড ওয়েতে শুধু এই কাজটাই করতেছেন। আমরা হেলথ ট্রাভেলেই ফোকাস। আমাকে অনেকে বলছে ট্যুরিজম করার জন্য, অনেকে আদার্স টিকেটিং ব্যবসা করার জন্য বলছে। আমি আসলে কখনোই ওগুলোতে ইনভলভ হইনি। আমি শুরু থেকেই মেডিকেল ট্রাভেলেই ফোকাস করেছি। কারণ বাংলাদেশে পিওরলি মেডিকেল ট্রাভেলে ফোকাস করে খুব কম প্রতিষ্ঠান। তো তামিম ভাই, তো আপনি তো ২০১৯ সালে যখন শুরু করলেন মেডিকেটার, তারপর থেকে প্রায় 5 ইয়ার্স এখন 6 ইয়ার্স মনে চলতেছে আপনার, তাই তো? তো শুরু
করার পর থেকে আপনারা এই যে একটা মোটামুটি একটা বড়ই জার্নি হয়ে গেছে আপনার। এই পর্যায়ে আসা পর্যন্ত আপনার আ যদি বলেন যে আপনার এই মেরিয়েডার শুরু করা এবং মেরিয়েডারকে সামনে নিয়ে যাওয়ার যে আপনার ড্রিম, সো এই জায়গায় আপনার আ ভিশন এবং ড্রিম যদি শেয়ার করেন একটু আমাদের সাথে। কি চাচ্ছেন আপনারা? সামনে কি মনে করছেন বা আপনারা আরো ৫ বছর পরে কোন জায়গায় যাবেন? বেসিক্যালি আমি যখন মেডিয়েটার শুরু করেছিলাম, আমি চিন্তা করেছিলাম যে ৫ বছর পরে আমার প্রতিষ্ঠানে অন্তত ৫০ জন লোকের কর্মসংস্থান আমি তৈরি করতে পারবো। জি। তো ইন দ্য মিন টাইম শুরু করার ৬ মাসের মাথায় আমরা কোভিডের ওকে। কারণে প্রায় ২ বছর আমাদের বিজনেস করতে পারিনি ওইভাবে। জি। তো ওই কারণে আমরা আসলে ওই পরিমাণ গ্রোথ পান। আমাদের আসেনি। বাট ইন ফিউচারে নেক্সট 5 ইয়ার্স এ আমাদের প্ল্যান হলো যে অন্তত বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমাদের একটা অফিস থাকবে। ওকে। ৬৪ টা জেলায় আমাদের ৬৪ টা। এটা কি অফিস থাকাটা কি আসলে জরুরি? মানে আপনার কেন এরকম আপনার কারণ এখন তো আমরা যেটা মনে করি যে অনলাইনে অনেক কিছু করার পসিবল। তো সেই জায়গায় আপনারা এইভাবে কেন চিন্তা করছেন এবং সেটা যদি হয়, সেক্ষেত্রে আপনাদের কি ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অনেক বড় হবে না? আমাদের ক্যাপিটাল রিকোয়ারমেন্ট খুব বেশি বড় হবে না। কারণ আমরা সবসময় যেটা চেষ্টা করি সেটা হলো যে আমরা আমাদের অ্যাক্টিভিটিস ব্রেক ইভেন এ রান করতে চেষ্টা করি আরকি। আমরা দেখা যায় যে ইনিশিয়াল লেভেলে যে খরচটা হয়, ওইটা ইনকাম থেকেই আমরা জেনারেট করার চেষ্টা করি। আচ্ছা। এবং আপনি আমাদের অফিসে গেছেন দেখবেন যে আমরা আসলে খুব লাক্সারি কোনো অফিস মেইনটেইন করি না। আমরা যতটুকু প্রয়োজন আমরা ছিমছাম ডিসেন্ট অফিস মেইনটেইন করার চেষ্টা করি। তো এই কারণে আমাদের খুব বেশি ইনভেস্টমেন্ট দরকার হবে না। আমরা হয়তো যা আর্ন করব ওইটাই আমরা রিইনভেস্ট করব। ওকে। দ্যাট ইস আমাদের প্ল্যান। এবং প্ল্যান হলো যে এট লিস্ট নেক্সট 5 ইয়ার্স এ পরে আমার প্রতিষ্ঠানে যেন ১০০ জন লোক কাজ করতে পারে। ১০০ জন। এইটা কি অনেকটা এরকম যে আপনি মানে যেটা বললেন অনেক বিজনেস মানে স্টার্টআপ এর ক্ষেত্রে যেটা আমরা দেখি যে উনারা একটা ওয়ার্ড ইউজ করেন যে বার্নিং। উনারা মিডিয়া বাইং এর জন্য বার্নিং করে। উনারা উনাদের ডেকোরেশন অ্যান্ড অফিস আ এ এ এগুলা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এরকম কথাবার্তা উনারা বলে ওনাদের কিন্তু স্পেন্ডিংটা এই জায়গায় অনেক বড় হয়। সো এই জায়গা থেকে কি আপনার এরকম কোনো মানে লার্নিং যে না আসলে আমার এক্সট্রা কোনো এক্সপেন্ডিচার যাতে না হয়। আমার যতটুক দরকার মিনিমাম ঠিক ততটুক যদি আমি করি সেই ক্ষেত্রে আমি সেফ থাকবো। মানে এরকম চিন্তাভাবনা থেকে আসলে আপনারা এরকম ডিসিশন নিয়েছেন যে আসলে আপনাদের অপারেশনটা এভাবে চলবে। শুরু থেকে আসলে রিটন ভাই আমরা সেলফ সাস্টেইনেবল কোম্পানি হিসেবে রান করতে চেষ্টা করেছি। ওকে। আমরা কখনোই এক্সটার্নাল কোনো ফান্ড নেইনি। মানে ফান্ড আপনারা স্টার্টআপ শুরু থেকে হওয়ারও চেষ্টা করেন নাই নাকি না করেছেন? আমরা অ্যাকচুয়ালি আমি চাকরি ছাড়ছি মূলত স্টার্টআপ করার জন্য। ওকে। বাট পরে এসে দেখলাম যে আসলে মানে মেডিএইডার যেই স্টাইলের বিজনেস করে এটা আসলে স্টার্টআপ মডেলের সাথে যায় না। আচ্ছা, ওকে। তখন আমি এটাকে ট্র্যাডিশনাল বিজনেস হিসেবে রান করার চেষ্টা করতেছি শুরু থেকেই। আমরা নিজেদের মানে অনেকের তো এরকম থাকে যে আমি স্টার্টআপ দিবই। এটাই অনেকের ড্রিম থাকে। জি। তো এইটা কি অ্যাকচুয়ালি মানে কোন একটা রং কনসেপ্ট? আসলে স্টার্টআপ বড় কথা না। বাট আপনার একটা বিজনেস বিল্ড করা বড় কথা। এটা স্টার্টআপ হোক আ আ কোন একটা ট্র্যাডিশনাল বিজনেস হোক তাতে কিছু যায় আসে না। আপনার রেভিনিউ জেনারেট করা এবং এটাকে গ্রো করা। এইটাই কি আসলে আ আপনি খেয়াল করে একজন বিজনেস ওনার গোল হওয়া উচিত কিনা? আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের দেশে যেসব বড়, বড় কোম্পানি আছে কোনটাই কিন্তু স্টার্টআপ না। জি। সবাই কিন্তু আপনার বড়, বড় গ্রুপ যেগুলো দেখবেন প্রাণ আছে। এখন আমরা কিছু দেখতে পাই যেমন বিকাশ বলতে পারি। বিকাশ একটা স্টার্টআপ ছিল। তো তারপর 10 মিনিট স্কুলেরা আসছে। এর থেকে আরকি। বাট খুব বেশি কিন্তু নাই। না, সাকসেসফুল স্টোরি কিন্তু আপনি খুব বেশি বলতে পারবেন না। হয়তো জি। যে কোনো ২-১ টা বলতে পারবেন। রাইট, তো রাইট। এইজন্য আমরা ট্রাই করছি যে আমরা যদি মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার তখন ছিল কি এরকম যে আসলে এরকম চিন্তা করার দরকার নাই। হাই হোপ বা স্টার্টআপই হইতে হবে এরকম চিন্তা না করে বরং আমি রেভিনিউ কি গ্রো মানে জেনারেট করতে পারছি সেটা ইম্পোর্টেন্ট। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে অথবা মান্থ আমি আসলে কতটা ব্রেক ইভেন এর কাছাকাছি সেটা ইম্পোর্টেন্ট। আমার আসলে শুরুতে টার্গেট ছিল মানে এটা শুনতে একটু মানে অনেকে হয়তো হাসি পাবে। আমার শুরুতে টার্গেট খুব ছোট ছিল। কে আমার টার্গেট ছিল যে আমি যা বেতন পাতাম তার থেকে বেশি আর্ন করা। এটাই আমার টার্গেট ছিল যে আমি
মানে এটা যে খুব ছোট সেটা কিন্তু না। 1.5 লাখ মানে আমি আর্ন এক করতাম। বিজনেস যারা স্টার্ট করে তারা বুঝতে পারবে যে ৳১ এখান থেকে জেনারেট করা আর আ বড় স্বপ্ন দেখার মধ্যে অনেক পার্থক্য। ডেফিনিটলি। এটা যখন আ আপনি বা আমি যারাই বিজনেসে আসুক, যখন সে মানে মেশিন স্টার্ট করে দিয়েছে, গাড়ি চলতে শুরু করছে, তখন কিন্তু সে বুঝতে পারে যে আসলে ভাড়া ওঠানো কত কঠিন আসলে। ইভেন এখনো আমি প্রতি মাসে দেখা যায় মাসের ২০ তারিখ থেকে আমার চিন্তা হয় যে আমাকে তো আসলে এমপ্লয়ি সেলারি টাইমলি দিতে হবে। এমপ্লয়ির এই যেমন ঘর ভাড়াটা আমাকে ঠিকমতো দিতে হবে। তারপর টাকা সেভ হলে আমি সেলারি পাবো। জি। কিংবা আমার সংসারের খরচের জন্য আমি টাকা পাবো। ইভেন আপনি কোভিডের সময় আমি ১৪ মাস উইথআউট বেতন ছাড়া কাজ করেছি। কারণ তখন কোনো আর্নিং নাই। নাই। এবং ব্যাংক আমাকে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা দিয়েছিল ১২ বছর চাকরির পর, পুরো টাকাই মেক্সিমাম টাকাই আমি কোভিডে শেষ করে ফেলছি। কারণ মানে ২ বছর কোনো ইনকাম নাই। রাইট, হ্যাঁ। তো ওই সময় আমার সব টাকা চলে গেছে। ওখান থেকে আবার আমি ব্যাক করার চেষ্টা করছি আরকি। তো আসলে মানে উদ্যোক্তা লাইফ সবসময় চ্যালেঞ্জিং। ওকে, তামিম ভাই, এই এখন আ আপনার মেডিয়েটার, আপনার মেডিকেল ট্যুরিজম আপনারা কাজ করছেন। সো এই ইন্ডাস্ট্রিতে আপনি যেটা বললেন যে অলরেডি অনেক প্লেয়ার ঢুকেছে, আছে। ২০০ র মতো বললেন আপনি আছে। সো এই ইন্ডাস্ট্রিতে আপনি এত বছরের এক্সপেরিয়েন্স এ কি মনে হচ্ছে যে এই সেক্টরে আপনাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? আপনাদের একটা সামনে নেক্সট 5 ইয়ার্স এ বা 10 ইয়ার্স এ আ একটা সাস্টেইনেবল বিজনেস বিল্ড করা বা আপনার বিজনেসটাকে বড় করে বড় একটা জায়গায় নিয়ে যাওয়া বা এই ওভারঅল ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জ আপনি কি মনে করেন যে আসলেই কি আদৌ কি সম্ভব? এরকম একটা গ্রোথ কি সম্ভব বা এই সেক্টরে কি সাস্টেইনেবল বিজনেস বিল্ড করা কি পসিবল হবে কিনা? অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় রিটন ভাই, এই সেক্টরটা খুব বেশি গ্রো করবে না। কারণ মার্কেট সাইজ ইস ভেরি স্মল। ৫ থেকে ৬ লাখ লোক বাইরে যায় ট্রিটমেন্ট। কিন্তু এটা মনে করার কারণটা কি আপনার? এখানে তো ধরেন আমাদের দেশের ইকোনমি ডে বাই ডে অবশ্যই গ্রো করতেছে। এখানে যত বেশি আমাদের আ পারচেজ পাওয়ার বাড়বে, আমাদের যত বেশি মানির পিপল ক্রিয়েট হবে, মানে মিডল ইনকাম, আমরা তো মিডল ইনকাম কান্ট্রি হচ্ছি, হ্যাঁ? সো আমাদের ওভারঅল সোসাইটির পারচেজ পাওয়ার যত বাড়বে, সেখানে তো মানুষের আ মেডিকেল যে আপনার চাহিদা, সেটাও তো একইভাবে বাড়বে। ওখানে তার স্পেন্ডিং বা এখানে তার অ্যালোকেশন, বাজেট অ্যালোকেশনও বাড়বে। এটা ঠিক আছে, বাট আপনি যদি চিন্তা করেন আমি যখন মেডিকেল ট্যুরিজম ব্যবসা শুরু করেছি, হেলথ ট্রাভেল ব্যবসা শুরু করেছি, তখন ডলার রেট ছিল 85, এখন ডলার রেট হয়ে গেছে 121 20-25, হ্যাঁ। তো কত টাকা বাড়ছে? ৳৪০ বাড়ছে ডলার। জি। অ্যারাউন্ড প্রায় 30% ইনক্রিজ করছে। আমার কারেন্সি কিন্তু ডিভ্যালুয়েশন হইছে। ধরেন যে ট্রিটমেন্টটা আমি আগে $৫,০০০ এ করতে পারতাম, সেইম ট্রিটমেন্টটা আমি এখন করতে হচ্ছে আমাকে $৬,৫০০ এ। ঠিক আছে? ট্রিটমেন্ট কস্টটা একটু বাড়ছে। রাইট। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হলো যে আফটার কোভিড, কোভিডের পর হসপিটালগুলো তাদের ট্রিটমেন্ট কস্ট আরো 20% বাড়াইছে। জি। তো ইন দ্য মিড টাইম আপনি দেখতেছেন যে 50% ট্রিটমেন্ট কস্ট বেড়ে গেছে। তো আমাদের তো আসলে ওই লেভেলের অ্যাফোর্ডেবিলিটি কতজনের আছে? কিন্তু তারপরেও যেই কারণে আপনার এই ইন্ডাস্ট্রিতে আপনারা সার্ভিস প্রোভাইড করছেন বা মেডিকেল ট্যুরিজম বা হেলথ ট্যুরিজম, সেইটা তো আমাদের সোসাইটিতে এখনো এক্সিস্ট করে। যে বাংলাদেশে আমরা সার্টেন আ ইস্যুর ক্ষেত্রে, হেলথ ইস্যুর ক্ষেত্রে আমরা প্রপার চিকিৎসা পাচ্ছি না। সেজন্য তো মানুষ বাইরে যাচ্ছে। আদারওয়াইজ তো বাইরে যেত না। তো এইটা যদি চেঞ্জ না হয় বা এটা সামনে কি হবে আরো ৫ বছরে বা ১০ বছরে আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রির অবস্থাটা কতটা ইমপ্রুভ করবে, এটার উপর তো অবশ্যই আপনাদের এই সার্ভিসও ডিপেন্ড করবে বা আপনারা যে সার্ভিসটা অফার করছেন সেটাও ডিপেন্ড করবে এবং মার্কেটও ডিপেন্ড করবে। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে নেক্সট 5 ইয়ার্স এ বাংলাদেশেও অনেক নতুন হসপিটাল গড়ে উঠবে। ওকে? ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠবে এবং আমাদের মানে সার্ভিস কোয়ালিটি ইমপ্রুভ করবে। হসপিটালের ট্রিটমেন্ট কোয়ালিটিও ইমপ্রুভ করবে। তো এইটা চিন্তা করে আমরা কিন্তু নট অনলি দেশের বাইরে যে সার্ভিস দেই এরকম না। আমরা কিন্তু দেশের ভিতরেও সার্ভিস দিচ্ছি। ওকে। গত মানে বছর তার মানে কি আপনারা এটাও চিন্তা করছেন যে যদি বাংলার এই মার্কেট চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে যাতে আপনারা অ্যাডপ্ট করতে পারেন। রাইট। আপনি তো আসলে বিজনেসকে সময়ের সাথে আপনাকে ডাইভার্সিফাই করতে হবে। ওকে। যে আমরা হয়তো একসময় বিদেশকে বেশি ফোকাস করতাম। ডোমেস্টিক মার্কেটে কিন্তু কম বড় না। কারণ আমি ৫ লাখের মার্কেট নিয়ে কাজ তো করতেছি। এই মার্কেটে যদি আপনারা কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের সার্ভিসটা কি হবে? কারণ আপনারা তো আ মার্কেটে এসছেন যে লোকজনকে বাইরে মেডিকেল সেবাতে হেল্প করার জন্য, ফ্যাসিলিটেট করার জন্য। তারা যাতে
খুব সহজে যেতে পারে, কম খরচে যেতে পারে এবং ভালো সেবা পেতে পারে, এই জায়গায় হেল্প করার জন্য। তো বাংলাদেশের মার্কেটে যদি আপনাকে অ্যাডজাস্ট করতে হয়, তাহলে আপনাদের সার্ভিসটা কি হবে বা আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন? আপনি যদি এনালাইসিস করে দেখেন মার্কেট, ঢাকা শহরে কিন্তু প্রচুর পেশেন্ট আসে। তারা রাজশাহী, খুলনা, যশোর, বরিশাল, চিটাগং থেকে আসে এবং ঢাকার বড়, বড় হসপিটালের 50% কার্ডিয়াক পেশেন্ট কিন্তু চিটাগং এর। ওকে। তো এই যে চিটাগং থেকে একটা পেশেন্ট আসবে, জি। সে কোন ডক্টরকে দেখাবে, কোন হসপিটালে থাকবে, এ ট্রিটমেন্ট নিবে এবং কোথায় থাকবে, তার অ্যাকোমোডেশনটা কি হবে এবং কিভাবে সে হসপিটালে আসবে। আমরা বাইরের জন্য যেরকম দেই, আমরা ডোমেস্টিকে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি। আমার একটা সুন্দর অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি রেডি করা, ডক্টরকে অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়া, আমি তাকে প্রপারলি গাইড করা। কারণ এইসব পেশেন্টরা কিন্তু মানে অশিক্ষিত অ্যাম্বুলেন্স ড্রাইভারদের দ্বারা মিসগাইডেড হয়। ওকে। সো প্রচুর আমি পেশেন্ট দেখছি তারা প্রচুর মিসগাইডেড হয়। হ্যাঁ, এটা তো আমরা ভুল শুনতেই পাই। ভুল চিকিৎসা এখানে দালাল, তারপরে আপনার থার্ড পার্টি এরকম মার্কেটে খুব বাংলাদেশের মার্কেট এটা তো আমরা জানি। আনঅর্গানাইজড। রাইট, এক্সাক্ট। সো মানে ইংলিশে একটা কথা আছে, "Where there is a problem, there is a opportunity." তো এখানে যেহেতু মার্কেটটা আনঅর্গানাইজ, এখানে কিন্তু কাজ করার যথেষ্ট সুযোগ আছে। আপনি যদি রাজশাহীর একটা পেশেন্টকে যদি ঢাকায় একটা ভালো সার্ভিস দিতে পারেন, সে কিন্তু আপনাকে পে করতে রাজি। কিন্তু এখানে আপনারা যদি একটা মিডলম্যানের একটা জায়গায় কাজ করেন, সেক্ষেত্রে হসপিটাল বা হচ্ছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে এবং যারা হচ্ছে রোগী বা রোগীর আ যারা সাথে থাকবে, যারা এই সার্ভিস নিতে যাচ্ছে, তাদের মাঝখানে তো আপনাকে তাহলে এমন একটা সলিউশন বিল্ড করতে হবে যেটা বোথ পার্টির জন্যই ট্রাস্টেড এবং হচ্ছে বেনিফিশিয়াল, তাই না? ডেফিনিটলি এবং অলরেডি আমরা গত বছর থেকে শুরু করে দিয়েছি এটা নিয়ে কাজ করা। তাহলে এইটা কি কোনো টেক বেস সলিউশন হবে? নাকি আসলে কি ধরনের সলিউশন আপনারা চিন্তা করছেন যে এই সলিউশনটা কিরকম হবে এটা আসলে? বেসিক্যালি টেক বেস হবে। কারণ আমি তো আসলে ঢাকার বাইরে রাজশাহীতে আমি ফিজিক্যালি একটা লোককে রিচ করা খুব ডিফিকাল্ট। ওকে। বাট আমি ডিজিটালি ইজিলি তাকে রিচ করতে পারতেছি। তো বেসিক্যালি এটা টেক বেস সলিউশনই হবে। এটা অ্যাপ ভিত্তিক অথবা ওয়েব ভিত্তিক এরকম আমরা চিন্তা করছি আরকি। আচ্ছা, ওকে। সেক্ষেত্রে সামনের দিনে আপনারা কি টেকে খুব বড় একটা ইনভেস্টমেন্ট লাগবে এরকম মনে করতেছেন? নাকি আসলে এখনকার যে কারেন্ট যে আপনাদের ক্যাপিটাল এবং হচ্ছে বিজনেসের আ অপারেশনস বলেন বা যে অবস্থায় রয়েছেন, সেই জায়গায় কি পসিবল যে এই কন্ডিশন থেকে ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে আপনারা আসলে এই ধরনের সলিউশন বিল্ড করতে পারবেন? আসলে আমাদের এখন এক্সিস্টিং যে অবস্থা, এই অবস্থায় এটাকে সম্ভব না। অবশ্যই এটার জন্য ফান্ডরাইজ করতে হবে। ইনভেস্টমেন্ট দরকার হবে আরকি ডোমেস্টিক মার্কেটের জন্য। মানে এটা যেই ফর্মেই হোক আরকি। বিকজ আপনি দেখেন ইন্টারন্যাশনাল মার্কেট অনলি 5 লাখ কিন্তু ডোমেস্টিক কিন্তু 5 ক্রোর। তো এই বিশাল একটা জনগোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আপনি বড় ইনফ্রাস্ট্রাকচার এই যে ইন্টারনাল মার্কেটের কথা বলছেন মানে সিমিলার টু আপনার ফরেন মার্কেট। এই ধরনের সেবা কি আমাদের দেশের বাইরে আপনি কোথাও দেখেছেন যে এই ধরনের খুব ভালো কোনো বিজনেস অলরেডি কাজ করতেছে, লোকজনকে সার্ভিস প্রোভাইড করতেছে? ইন্ডিয়ায় আমি দেখেছি প্রিস্টিন কেয়ার আছে। প্রিস্টিন কেয়ার। প্রিস্টিন কেয়ার 1000 ক্রোর আইএনআর ফান্ডিং পাওয়া কোম্পানি। মূলত ওরা এই আপনার লোকাল মার্কেটে লোকাল ফ্যাসিলিটিস করতেছে, ফ্যাসিলিটেট করতেছে এবং অলরেডি দে পারচেজ 50 হসপিটালস ফর দেয়ার পেশেন্টস অনলি। তারা 50 টা হসপিটাল কিনছে তাদের পেশেন্টদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ওরাও কি টোটালি আপনার টেক বেসড? টেক বেস এবং আমি ওদের অফিস ভিজিট করেছি। আমি খুবই মানে অবাক হয়েছি। একটা ১০ তলা বিল্ডিং এর বিশাল মানে একেকটা ফ্লোর আপনার ১০,০০০ স্কয়ার ফিট করে এবং মানে তখনই ওদের মনে হয় ২,৫০০ এমপ্লয়ি কাজ করতো। আমি ২ বছর আগে গিয়েছিলাম। তো মানে ইন্ডিয়া তো অবশ্য বড় মার্কেট, পপুলেশন অনেক হাই। বাট তো তাহলে আমাদের আপনারা মনে করছেন যে এইটা একটা আপনার মানে ফরেন মার্কেটের পাশাপাশি আপনারা এই মার্কেটে অবশ্যই আ মানে ইম্পোর্টেন্স দিবেন এবং হচ্ছে কাজ করবেন, তাই তো? বাংলাদেশের মার্কেটে আমার মনে হচ্ছে যে ফরেন থেকে অপরচুনিটি আরো বেশি। যদি আমি প্রপার প্ল্যানিং এবং ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি। ওকে তামিম ভাই, থ্যাংক ইউ। চল আমরা আরেকটা টপিকে যাই। যে আমাদের রিসেন্ট কয়েকটা টপিক আমরা দেখতে পাচ্ছি সামনে। তামিম ভাই, আ ৫ আগস্টের পরে মানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে ৫ আগস্টের পরে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ থেকে তো মূলত মেডিকেল ট্যুরিজম এর বড় একটা পার্ট 50-70% বলা হয় যে এই মার্কেটের ইন্ডিয়াতে যেত। বাট ৫ আগস্টের পরে যেহেতু ভিসা
জটিলতা শুরু হয় এবং তারা ভিসা দেওয়া বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে কিন্তু টোটালি স্টপ হয়ে গেছে। অলমোস্ট স্টপ হয়ে গেছে বলা যায়, তাই না? এটা আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। সো এই কন্ডিশনে, এই অবস্থায়, এই যে আপনার পলিটিক্যাল সিচুয়েশন, এই সিচুয়েশনে বাংলাদেশ থেকে রোগীর তো বাইরে যাওয়ার যে আগের যে ডিমান্ডটা ছিল, ক্রাইসিসটা ছিল, সেটা তো অবশ্যই আছে। এটা তো আর শেষ হয়ে যায় নাই। তো এই অবস্থায় আসলে আ এই মেডিকেল ট্যুরিজম কি ফেস করতেছে? এই ইন্ডাস্ট্রি যারা কাজ করতেছে, তারপরে রোগী যারা রয়েছে, তারা আসলে কি ফেস করে? তাদের আসলে বিকল্প কি? এখানে রিটন ভাই আপনি ঠিক বলেছেন। আগস্টের যেই সিচুয়েশন হলো, চেঞ্জ হলো, ক্ষমতার পরিবর্তন। জি। এরপর দেখা গেছে যে ইন্ডিয়ায় আমাদের ভিসা প্রক্রিয়াটা রোগীদের অনেক জটিল হয়ে গেছে। শুরুতে কিছুদিন ভিসা প্রক্রিয়াটি বন্ধ ছিল। এখন কত পার্সেন্ট, মানে কত কেমন যায়? আপনার কোনো ধারণা রয়েছে যে মান্থলি কিরকম যাচ্ছে লোকজন? কত পরিমাণে ভিসা পাচ্ছে? আমার কাছে মনে হয় মান্থলি ধরেন আগে যদি ৪০,০০০ যেত, জি। এখন হয়তো মান্থলি ৫,০০০। ওকে। মানে আপনারাও তো দিচ্ছেন, লোকজনকে হেল্প করতেছেন। আমরা সাপোর্ট দিই। কিনা সেইটা থেকে আপনি ফিল খুব করতেছেন। রেয়ার। ধরেন আগে আমি ৫০ টা পেশেন্ট হ্যান্ডেল করলে এখন আমি ৫ টা পেশেন্ট হ্যান্ডেল করি। ওকে। বাট মানে 1/10 বা আরো কম। যেগুলো যাচ্ছে মোস্টলি ক্যান্সার পেশেন্ট অর ভেরি ক্রিটিক্যাল ইস্যুস, ট্রান্সপ্ল্যান্ট, তাদেরকে দিচ্ছে। লিভার ট্রান্সপ্ল্যান্ট, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এই ধরনের পেশেন্টগুলো বেসিক্যালি ভিসা পাচ্ছে। জি। তো এখন যেটা আরকি, তাহলে এই অবস্থায় বাংলাদেশের থেকে বাইরে চিকিৎসা দিতে যাওয়ার যে ইয়েটা, আমাদের যে ডিমান্ডটা রয়েছে, মার্কেটটা, এইটা আসলে তাহলে কি ফেস করছে বা রোগীদের জন্য কি হবে আসলে? তারা আসলে কোথায় যাবে? এখন রোগীরা যেহেতু বাইরে যেতে পারছে না, জি। দেশে আমাদের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অলরেডি ইমপ্রুভ করার সুযোগ আছে। এটি কিন্তু আমি একটা অপরচুনিটি হিসেবে দেখতেছি। হয়তো আউটবাউন্ড এর জন্য এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু ইনবাউন্ড আপনার ধরেন বাংলাদেশে কিন্তু আমি যদি আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি এবং এই যে রোগী এটা তো ওভার দ্য নাইট ডেভেলপ করা সম্ভব না। ওভার ধরেন এটা ১ বছরও হয় নাই এখন ১ বছরও হয় নাই। এই সিচুয়েশনটা। জি, বাট স্টিল মানে প্রত্যেকটা ক্রাইসিস এর একটা পজিটিভ দিক থাকে। রাইট। সো এটা আপনি বলছেন একটা পজিটিভ দিক আমার। পজিটিভ হইছে। আমাদের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরির সুযোগ। হয়তো ইনিশিয়ালি রোগীরা সাফার করছে, কিন্তু লং টার্মে এটা আমাদের দেশের জন্য ভালো হবে। কিন্তু তারপরেও তো কিছু লোক তো বাইরে যাওয়ার চেষ্টা করবেই। তারা হয়তোবা বাংলাদেশের সেবায় হ্যাপি না, রাইট? বা তাদের এমন কন্ডিশন যেটা আসলে বাইরে তার যেতেই হবে। আবার অনেক ট্রিটমেন্ট আছে আমাদের এখানে ভালোও হয় না। কিছু ক্রিটিক্যাল ট্রিটমেন্ট জি। যেমন এটা হয়তো আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করবে। বাট আমার মতে আমাদের দেশে ক্যান্সারের ফুল ফ্লেজ ট্রিটমেন্ট ফ্যাসিলিটি গড়ে ওঠে নাই। ওকে। আমরা যেমন প্রতি বছর আমাদের ২০০ থেকে ২৫০ পেশেন্টের লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। লিভার ট্রান্সপ্লান্টের কিন্তু আমাদের ফ্যাসিলিটি তৈরি হয়নি। আচ্ছা। আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ঐরকম হাই এন্ডের ট্রিটমেন্ট ফ্যাসিলিটি তৈরি হয়নি। সিএমএইচ অথবা এভারকেয়ারে কিছু শুরু হয়েছে। কিন্তু রোগীদের কনফিডেন্সের একটা ইস্যু আছে। আচ্ছা তামিম ভাই, এই জায়গায় আপনি যেটা বলছিলেন যে কোন রোগ, স্পেশালি যদি আমরা বলি যে আসলে আপনি যদি ১ থেকে ৫ বলেন বা আরো বেশি বলতে পারেন যে কোন রোগের জন্য আসলে সাধারণত মানুষজন বাইরে যাওয়ার জন্য আ চেষ্টা করতো আগে বা এখনো করে যাচ্ছে? বা ইন্ডিয়া যখন ওপেন ছিল তখন তো ইন্ডিয়াই বেশি যেত। তো মানে আউটবাউন্ড মেডিকেল ট্যুরিজম এর ক্ষেত্রে কোন রোগকে আসলে বেশি আপনি দেখেছেন যে আসলে এইসব রোগের জন্য লোকজন বাইরে যাওয়ার চেষ্টা করছে? মোস্টলি ক্যান্সার পেশেন্টরা বেশি বাইরে যায় অনকোলজি সেক্টরে। দেন ট্রান্সপ্লান্ট, বিভিন্ন ধরনের ট্রান্সপ্লান্ট যেগুলো আমাদের দেশে এখন লিভার, বোন মেরো, বোন ম্যারো, হার্ট ট্রান্সপ্লান্ট এগুলো। দেন কিডনি হয়তোবা। কিডনি আমাদের দেশে ট্রান্সপ্লান্ট হয়। জি। কিডনি পেশেন্ট কম যায়। তাতে নিউট্রিশন একটু কম যায়। অন দ্য আদার হ্যান্ড অর্থোপেডিক্স এর মেজর সার্জারি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, অ্যাঙ্কেলের জটিল সার্জারি এগুলো ইস্যুস আছে। স্পাইন সার্জারি, তারপর ধরেন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট জি। এবং স্কলিওসিস সার্জারি যেগুলো আমাদের দেশে ভালো হয় না। সেগুলোর জন্য মোস্টলি সাধারণত পেশেন্টরা বাইরে যায়। আচ্ছা তামিম ভাই, এখন এই ৫ আগস্টের পরে যেহেতু ইন্ডিয়া অফ বলা যায়, অফই বলা যায়। সো সেই ক্ষেত্রে চায়না কি আসলে বিকল্প হচ্ছে? নাকি আপনার থাইল্যান্ড নাকি মালয়েশিয়া, কোনটা আসলে বিকল্প বাজার হিসেবে মানে এখন মুভ করতেছে, আপনার কি মনে হয়? ইন্ডিয়ার আসলে বিকল্প মার্কেট আমি অনেক ট্রাই করেছি। কিন্তু এখনো বিকল্প কোনো মার্কেট তৈরি করতে পারিনি। জি। বিকজ কস্ট ওয়াইজ ইন্ডিয়া অনেক কম্পিটিটিভ এবং আদার্স অনেক ফ্যাসিলিটিস আছে। যেমন ধরেন আপনি ইন্ডিয়াতে বাই রোডে, বাই ট্রেন, এক্সাক্টলি হ্যাঁ। এয়ার
খুব কম খরচে আপনি যেতে পারেন। ট্রান্সপোর্টের জন্য আমাদের এটা একটা আমাদের ইজি এবং খুব অ্যাফোর্ড কস্ট করতে এফেক্টিভ পারে affordable, লোকজন। এটা একটা ট্রিটমেন্ট কস্ট আমাদের সিমিলার, almost লোকজন অ্যাফোর্ড করতে পারে। বাট আপনি যদি থাইল্যান্ডের কথা চিন্তা করেন, আমাদের ট্রিটমেন্ট কস্ট ইজ 5 টাইমস, 4 টাইমস। ঠিক আছে? মালয়েশিয়া আমাদের ট্রিটমেন্ট কস্ট ইজ 3 টাইমস। সো সিঙ্গাপুর ইজ ভেরি এক্সপেনসিভ। নরমাল পিপল অ্যাফোর্ড করতে পারে না। সো Right. আমরা কিন্তু আসলে বেটার কোনো অল্টারনেট বের করতে পারিনি। জি। ইদানিং চায়না নিয়ে কথাবার্তা হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু ওখানে একটা কনফিডেন্সের একটা ইস্যু আছে। ধরেন আপনি চায়নাতে যাবেন, আপনি ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে। আপনার ফুডের ফুড হ্যাবিটের ইস্যু আছে। আমরা হালাল ফুড পাচ্ছি কিনা? অ্যাকোমোডেশনের একটা ইস্যু আছে যে আমি অ্যাকোমোডেশনটা আমার জন্য অ্যাফোর্ডেবল হচ্ছে কিনা? তো এটা একটা বিশাল চ্যালেঞ্জ। অন দ্য আদার হ্যান্ড এনভায়রনমেন্ট কি মুসলিম ফ্রেন্ডলি কিনা? কারণ চায়নায় আরেকটা ইস্যু আছে, ওয়াশরুমগুলো মুসলিম ফ্রেন্ডলি না। তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তো আপনি যদি একটা রোগীকে কমফোর্ট দিতে না পারেন, তাহলে তো আসলে সে তাহলে আমরা মিডিয়া এখন যেটা দেখছি আসলে এটা আসলে খুব বেশি ফিজিবল না আপনি মনে করতেছেন, তাই তো? অ্যাকচুয়ালি আসলে মিডিয়া যেটা করতেছে, মিডিয়া তো আসলে কি কোনো কোর মেডিকেল ট্যুরিজম প্রফেশনালের কোনো ফিডব্যাক নিয়েছে কি কখনো? আমাদের ফিডব্যাক নিয়েছে কখনো? কিন্তু তারপরেও যদি এটা হয় যে রোগীরা ওইখানে না গেল, কিন্তু চায়না থেকে যদি ইনভেস্টমেন্ট আসে মেডিকেল সেক্টরে, সেটা তো পজিটিভ একটা দিক হইতে পারে। ডেফিনিটলি আমাদের হসপিটালে ক্যাপাসিটি বাড়তে পারে। ক্যাপাসিটি রাইট। বাড়বে, ভালো ট্রিটমেন্ট যে ইনফ্রাস্ট্রাকচার ওখানকার ডক্টররা হতে পারে। পার্ট, তারা যদি আমাদের ডক্টরদেরকে ট্রেন করে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে এবং আমাদের হেলথ কন্ডিশন অনেক বেটার হবে বলে মনে করি। ওকে। তাই নয়, উদ্যোক্তা হওয়ার কিন্তু অনেকের ইচ্ছা থাকে। অনেকে কিন্তু অনেক সময় ট্রাই করে, অনেক সময় চিন্তা করে, টাইম স্পেন্ড করে। আ সো বাট সবসময় কিন্তু সবার উদ্যোক্তা হওয়া হয় না। সো আপনার জায়গা থেকে আপনি যখন ব্যাংকে জব করতেন, সেই ব্যাংকের জব ছেড়ে আপনি একটা বিজনেস স্টার্ট করলেন। এই যে আ নতুন একটা কিছু করতে যাওয়া, মানে খুবই একটা গ্রাউন্ড ব্রেকিং একটা ব্যাপার যে আপনি ক্যারিয়ার সুইচ করতেছেন। আপনি ১২ বছর একটা প্রফেশনে আছেন, সেটাকে আপনি ছেড়ে দিয়ে আপনি একদম কমপ্লিটলি নিউ একটা জিনিস স্টার্ট করতেছেন। এবং সেটা চাকরি না, সেটা আবার আরেকটা বিজনেস। তো এই যে এত বড় একটা চ্যালেঞ্জ নেওয়া, এইটা আপনার কি মনে হচ্ছে যে আ একটা মানুষ যদি এটা করতে চায়, সে চাকরি করতেছে, বিজনেসে আসতে চায়, সেক্ষেত্রে তার আসলে এইরকম ডিসিশন নেওয়াটা কতটা যৌক্তিক হবে? বা আপনার এক্সপেরিয়েন্স থেকে আপনি কি বলবেন? এরকম ডিসিশন কি আসলে নেওয়া উচিত কিনা মানুষের? আসলে ইন্টারেস্টিং বিষয় হলো কি, আমার বিষয়টা আসলে খুব মানে আমি বলব কি আপনার যে সাঁতার না জেনে পানিতে নামার মতো আরকি। ওকে। ধরেন আমি আসলে যেই ফিল্ড থেকে আসছি, ব্যাংকিং ফিল্ড কিংবা আমার ব্যাকগ্রাউন্ড, আমি কিন্তু আসলে হেলথের কিছুই জানতাম না। রাইট। আমার হার্ট অ্যাটাকের আগে কিন্তু আমি হেলথ রিলেটেড কোনো ইস্যু, কিডনি ট্রান্সপ্লান্ট কি, লিভার ট্রান্সপ্লান্ট কি, ক্যান্সারের বিভিন্ন কেমোথেরাপি, রেডিয়েশন, এগুলো সম্পর্কে আসলে আমার কোনো আইডিয়া ছিল না। তা আমার জন্য আসলে জিনিসটা খুব চ্যালেঞ্জ হয়ে গেছে। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং, বাংলাদেশের সামাজিক অবস্থায় কিন্তু আমাদেরকে উদ্যোক্তা হইতে কিন্তু উৎসাহ দেয় না। রাইট, হ্যাঁ। ঠিক আছে? আমাদেরকে চাকরি সবাই চাকরি। হ্যাঁ, আমি সুটেড বুটেড হয়ে যাব, টাই পরে অফিসে থাকবো, আসবো। এবং ফ্যামিলিও এটাই ফ্যামিলিও এটা চায়। অ্যাপ্রিশিয়েট করে। কেউ বিয়ে করতে গেলে কিন্তু মানুষ এটাই দেখায় যে আনসার্টেন ছেলে চাকরি করে। আমি অবশ্য আগে বিয়ে করে ফেলছিলাম। এটা একটা আমার জন্য ওই প্রবলেমে পড়তে হয় নাই। বিজনেস শুরু করার আগে বিয়ে করে ফেলছিলেন। হ্যাঁ, সবাই। যেমন আমার এক বড় ভাই বলত যে, আমি বিয়ে করতে গেলে আমার মানে পাত্রীপক্ষ বলে যে, সে কি করে, ব্যবসা করে, আনসার্টেন। অথচ আমার অফিসের জিএম এর বিয়ের জন্য প্রপোজাল আসেনি। মানে জিনিসটা কত ইন্টারেস্টিং। মানে তার প্রতিষ্ঠানে যে চাকরি করে, তার বিয়ের পাত্রীর অভাব নাই। পাত্রীর অভাব নাই। কিন্তু যে মালিক তার মালিক সে সমস্যা, সে সে পাত্রী পাচ্ছে না। পাচ্ছে না। রাইট। এটা হলো আমাদের পারিপার্শ্বিক সোশ্যাল ইয়েটা কিন্তু এরকম, মানে সোশ্যাল কন্ডিশন এরকম, বা সোশ্যাল ট্যাবুটা এই পর্যায়ের আরকি। রাইট। আমাদের দেশে আসলে উদ্যোক্তাদেরকে এখনো মানে ওকে। সো এই জায়গা থেকে এত আপনার সোশ্যাল যে আপনার ব্যারিয়ার আছে, ট্যাবু আছে, সেই জায়গা থেকে আপনার চাকরি ছেড়ে আবার বিদেশে আসা, সেটা তো আরো বড় রকমের একটা চ্যালেঞ্জ। বড় চ্যালেঞ্জ। হ্যাঁ? তো সেইটা যদি কেউ নিতে চায়, তো আপনি কি বলবেন আসলে সেটা কি নেওয়া উচিত একটা মানুষের?
আসলে এটার জন্য একটা প্রিপারেশন নেওয়া উচিত। যেমন আমি ১৫ সাল থেকে চিন্তা করতেছিলাম যে চাকরি ছাড়বো। এটার জন্য আমি নিজেকে তৈরি করতেছিলাম। মানে না আপনি কতগুলা ওয়ার্কশপ করেছেন, ট্রেনিং করেছেন, ইনকিউবেশন প্রোগ্রামে গিয়েছেন আপনি, তাই না? মানে ট্রানজিশনটা খুব এত সহজ না। আপনাকে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হবে। ইনকিউবেশন প্রসেস আছে, আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনি যেমন আগে মাসে ধরেন ব্যাংকে আমরা চাকরি করছি ২৫ তারিখে বেতন পাইতাম। ব্যবসাতে কিন্তু মাসের ২৫ তারিখ অথবা ১ তারিখ ৫ তারিখে বেতন পাওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। বেতন দিতে হবে আপনাকে। দিতে হবে। পাবেন আপনি কোথায়? আপনি নিজেই কিন্তু রাইট। ব্যবসার ওনার। সো এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আপনি চিন্তা করে আপনি কিন্তু অনেক ঘর ভাড়া দিতে হয়, খাওয়া, স্কুলের বেতন মানে ইন্টারেস্টিং না আপনার ফ্যামিলির যে এক্সপেন্ডিচার সেটা তো থাকবেই। অন টপ অফ দ্যাট আপনার যোগ হবে হচ্ছে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল পুরা দায়ভার আপনার। তো এটা একটা মানে ডবল বার্ডেন। ওকে। কিন্তু এইটা কি আসলে পসিবল যে একটা মানুষ জবে থাকা অবস্থায় সে পুরা প্রিপারেশন নিয়ে একটা বিজনেসে আসবে? মেন্টালি বলেন, আপনার ফাইন্যান্সিয়ালি বলেন, এটা কিছু পসিবল আসলে? এটা আপনার সে আপনার জায়গা দিয়ে যদি চিন্তা সে যদি চিন্তা করে একটা সার্টেন টাইম নেয় জি। যে আমি বিজনেস করব, রিয়েলি যদি সে বিজনেস করতে চায়, তার মধ্যে যদি ওই খিদাটা থাকে, তাইলে এটা সম্ভব। যেমন আমি চিন্তা করছি যে ২ বছর আমার ব্যবসা দাঁড়াবে না। সো ২ বছর আমার সংসার চলার মতো আমার একটা ব্যাকআপ রেডি করতে হবে। সো এটা একটা যে আপনার ফাইন্যান্সিয়াল একটা ব্যাকআপ আপনি রাখবেন। এটাও একটা প্রিপারেশনের বড় একটা অংশ। অংশ যে আপনাকে ২ বছর যেন আপনার ফ্যামিলি কোনোভাবে হ্যাম্পার না হয়। হ্যাঁ? কেউ লাক্সারি লাইফস্টাইল করার দরকার নেই। মিনিমাম যেমন আমি ধরেন এই যেই লাইফস্টাইল ছিল, আমি ওইটাকে 1/3 এ নিয়ে আসছি কোভিডের সময়ে। কারণ আমার কোনো ইনকাম কিন্তু এটা একটা চ্যালেঞ্জ না? ধরেন আপনি অ্যাজ আ বিজনেস ওনার আপনি হয়তোবা অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারেন। কিন্তু আপনার ভাবির কথা যদি বলি বা ফ্যামিলির আরো অন্যান্য যে মেম্বার থাকবে, তারা তো সেইটা নেওয়ার জন্য রেডি থাকার কথা না। কারণ এটা তাদের হেডেক না। আমি খুব লাকি যে আসলে আমার ফ্যামিলি ওইটা অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, তাদের কষ্ট হইতো কারণ তারা জানতো যে আমি ১ বছর পর হয়তো গাড়ি পাবো। মানে এরকম একটা ইস্যুর জন্য তো এই এক্সপেকটেশন ছিল। এক্সপেকটেশন ছিল কিন্তু আমি চাকরি ছেড়ে দেওয়াতে ওইটা আর হলো না। এখন গাড়ি পাওয়াটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু তাদের কাছে অবশ্যই অবশ্যই তাদের কাছে গুরুত্বপূর্ণ। এবং আরো বড় চ্যালেঞ্জ আমাকে ফেস করতেছে। কোভিডের সময় আমার কোনো আর্নিং নাই। এই সময় আমার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করা দরকার। এখন ভালো স্কুলে ভর্তি করতে হলে যে বেতন কিংবা অ্যাডমিশন ফি ওইটা দেওয়ার মতো আমার তখন অ্যাফোর্ডিং ক্যাপাসিটি নেই। তখন আমাকে সাধারণ মানের একটা স্কুলে ভর্তি করতে হয়েছে। তা আমার ফ্যামিলিকে এইসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি ২ বছর কোনো জামাকাপড় কিনি নাই। কারণ আমি চিন্তা করছি যে আগের জামাকাপড় দিয়ে চলতে হবে। কারণ আমার তো এখন অতিরিক্ত জামা, জুতা, প্যান্ট কেনার মতো প্রয়োজন নাই। টাকা নাই কিংবা প্রয়োজনও নাই। ঠিক আছে? দেখা গেছে আমার ফ্যামিলিকে ওই স্যাক্রিফাইসটা করতে হইছে। আমার খাবার খরচ কমাতে হইছে। আমরা হয়তো একসময় আমরা শুক্রবারে ধরেন উইকেন্ডে আমরা বাইরে খেতে যেতাম। ওইটা আমাকে রেস্টুরেন্ট। কার্টেল করতেছে। কারণ আমার ওই ধরনের ইনকাম তখন ছিল। হুম। তার মানে যদি জব ছেড়ে আসতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিসগুলা মানে বোঝাটা খুব জরুরি। বোঝা জরুরি এবং সেভাবে প্রিপারেশন নেওয়াটা জরুরি। এটা অনেকে বুঝতে পারে না। চাকরি ছাড়ে আমি অনেককে দেখছি। ছাড়ার পর হাইপের উপর মানে করে অনেক বেশি অ্যাম্বিশাস, অনেক বেশি ড্রিমি এরকম ভাবে। ১ বছর পর দেখা যায় আবার তাকে চাকরিতে ব্যাক করতে হয়। হ্যাঁ, এরকম এই জিনিসগুলো সে করে নাই। বাট আমি একটা জিনিস বলব, আমি চাকরি ছাড়ার ২ বছর পর একটা বই পড়েছিলাম। যে আপনি চিনবেন মুবির ভাই। মুবির ভাই উনি একটা বই লিখেছেন 'চাকরি ছেড়ে ব্যবসা'। হ্যাঁ, ওই বইটা আপনি পড়েছেন কিনা আমি জানি না। ওইটা পড়ার পর আমার মনে হইল যে চাকরি ছাড়ার আগে যদি আমি বইটা পড়তাম, তাহলে আমি আরেকটু নিজেকে গোছাইতে পারতাম। ওকে। তার মানে কি এই জায়গাতে মানুষের যারা এরকম চিন্তা করতেছেন তাদের প্রিপারেশন নেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে যত বেশি প্রিপারেশন নিতে পারবে, মানে হুট করে চাকরি ছেড়ে দেওয়াটা ইম্পোর্টেন্ট না। বরং আপনি কত ভালো প্রিপারেশন নিলেন, দরকার হলে আপনি আরো ১ বছর পরে বিজনেসে আসেন, কোনো অসুবিধা নাই। টাইম কোনো ব্যাপার না আসলে। তাই না? না আমরা অনেক সময় মনে করি যে না আমার মনে হয় টাইম মনে হয় চলে যাচ্ছে। যে আমাকে নেক্সট মান্থেই বিজনেস স্টার্ট করতে হবে। তাইলে না হলে হয়তো আমি পারব না বা অপরচুনিটি চলে যাবে, স্কোপ থাকবে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। সেই মানে একটা কথা আমরা সবসময় শুনি, "ইটস নেভার টু লেট টু স্টার্ট।" রাইট। আমরা যেকোনো সময় স্টার্ট করতে পারি। যেমন KFC-র মালিক উনি যদি
60+ বয়সে যদি উনি কেএফসি চালু করতে পারে, আসলে শুরু করার কোনো বয়স নাই। রাইট। আমি ঐদিন একটা ওই যে ইন্ডিয়ার একটা বয়স্ক মহিলার স্টোরি পড়তেছিলাম। উনি মনে হয় 90 ইয়ার্স ওল্ড। 90 ইয়ার্স ওল্ড এই বয়সে উনি বিভিন্ন পিঠা এবং খাবার তৈরি করে বিভিন্ন জায়গায় অনলাইনে ডেলিভারি করে উনার উদ্যোক্তা জীবন শুরু করছে 90+ বয়সে। এখন যেকোনো সময় যে কেউ শুরু করতে পারে। ওকে। তামিম ভাই আমরা মোটামুটি অনেক কিছু কভার করলাম। আমি একটা জায়গায় মোটামুটি এটা বলতে পারেন যে একটা ফিলোসফিক জায়গা। যে একটা মানুষ কেন বিজনেসে আসে? মানে আ আমি তো চাকরি করলেও টাকা আর্ন করতে পারতাম। ইভেন অ্যাকচুয়ালি আপনি চাকরি করতেনও বা আমিও চাকরি করতাম। তারপরেও আমি কেন বিজনেসে আসলাম? এইটা আপনার কি মনে হয় যে আ একটা উদ্যোক্তার বা একজন বিজনেস পারসন এর আ রিয়াল মোটিভেশন কি আসলে টাকা আর্ন করা? নাকি অন্য কোনো কিছু যেই কারণে সে বিজনেসে আসে বা এত বড় একটা রিস্ক নেয়? আসলে রিটন ভাই আপনি যদি আপনাকে বলি সেটা হলো যে মানে আমি চাকরি করে গত ৫ বছরে যা আর্ন করতে পারতাম, ব্যবসা করে তার 50% আর্ন করতে পারিনি। ওকে। বাট আমি হ্যাপি ব্যবসা করতে পেরে। কেন হ্যাপি আপনি? হ্যাপি বিকজ কারণ একসময় আমি চাকরি করতাম। জি। কিন্তু ব্যবসা করতে এসে আমি কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি। ওকে। এটা একটা আমার স্যাটিসফ্যাকশন এর জায়গা। প্লাস আমি সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারতেছি। আমার মাধ্যমে অনেক লোক উপকৃত হচ্ছে, সঠিক পরামর্শ পাচ্ছে এবং অনেক সাফারিংস থেকে বাঁচতেছে। এটা একটা ইস্যু। এই জিনিসগুলো আমাকে খুব মোটিভেট করে এবং আরেকটা জিনিস হলো যে আমি আমার যে কনসেপ্ট, আইডিয়া এগুলো আমি আমার প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। যেটা আমার চাকরি জীবনে সম্ভব ছিল না। দেখা গেছে আমি একটা খুব ভালো আইডিয়া দিলাম, হয়তো টপ ম্যানেজমেন্ট এটা বাতিল করে দিল। কিংবা বস বলল যে, "আরে ধুর এটা কিছুই হয় নাই।" কিন্তু আমার প্রতিষ্ঠানে কিন্তু আমি ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারতেছি। এখানে কিন্তু আমাকে কেউ বাধা দিতে পারতেছে না। ওইটা একটা মানে স্যাটিসফ্যাকশন এর বিষয় আরকি। ওকে ও এই যে অনেকগুলা স্যাটিসফ্যাকশন আছে, টাকাই কিন্তু আসলে ব্যবসার মূল ইস্যু না। মোটিভেশন না। না, মোটিভেশন না। আমি যেটা মনে করি। জি, জি। ওকে। না ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু এটাই হয় যে অনেক ব্যাংকার দেখবেন যে বলবে যে তাদের জবটা অনেক বেশি আপনার একঘেয়ে। তারা এখানে কোনো ক্রিয়েটিভিটি পাচ্ছে না বা তারা যেই জিনিসগুলো চিন্তা করছে সেগুলো ইমপ্লিমেন্ট করার জায়গা পাচ্ছে না। সো আপনি আপনার জায়গা থেকে হয়তোবা আপনি এখন ফিল করতেছেন যে ওকে, আমি কিন্তু আমার ক্রিয়েটিভিটিটা আমি এক্সারসাইজ করতে পারতেছি। আমার ক্ষেত্রেও কিন্তু আমি এটা ফিল করি যে না উম আ জবে থাকলে কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করার সুযোগ হইতো না। আমার ব্রেইনটাকে আমি ইউটিলাইজ করার সুযোগ পেতাম না। আমার একটা সেট অফ একটা রেসপনসিবিলিটি থাকবে, আমাকে সেটাই করতে হবে। আমি মাস শেষে ভালো টাকা পাবো, আমার ফ্যাসিলিটি হবে, এভরিথিং হবে। বাট ওই জায়গায় আমার যে ক্রিয়েটিভিটি আছে বা আমি যা নতুন কিছু করতে পারতাম সেইটার আসলে স্কোপটা থাকতো না। আমি এগ্রি আপনার সাথে। যেমন আমি আমার প্রতিষ্ঠানে এখন অনেক কাজই করি। আমি ব্র্যান্ডের কাজও করি। আমি ক্রিয়েটিভ ডিজাইনের কনসেপ্ট রেডি করি। আমি আবার অ্যাকাউন্টস রিলেটেড কাজেও সাপোর্ট দেই। কাস্টমার সার্ভিসও করতে হয় আমাকে। আবার টিমও চালাতে হয়। আমাকে অনেক কিন্তু মাল্টিটাস্কিং করতে হয়। ওকে। তাহলে আপনি একটা ইন্টারেস্টিং একটা জিনিস সামনে আনলেন যে আসলে একজন বিজনেস ওনারের আ মেইন কাজটা কি হবে? সে কি আসলে কোনো একটা স্পেসিফিক জব করবে? মানে ধরেন আপনি আ মার্কেটিং এর কাজ করলেন বা আপনি মিডিয়া বাইং এর কাজ করলেন বা আপনি HR এর কাজ করলেন বা আপনি অন্য কোনো একটা সার্টেন এরিয়ার কাজ করলেন। বিষয়টা কি এরকম? না আসলে কি? একজন বিজনেস ওনারের আ রেসপনসিবিলিটি আসলে কি হবে? বা তার রোলটা আসলে কি? আ অ্যাজ এ আপনার কন্ট্রিবিউটর টু দ্য বিজনেস। অ্যাকচুয়ালি আমি মনে করি যে তার কোম্পানির গ্রোথটা এনশিওর করা হলো একজন এন্টারপ্রেনারের মূল কাজ। মানে স্পেসিফিক কোনো ছোট, ছোট কাজ করাটা তার গোল না আসলে হওয়া উচিত না। কোম্পানির একটা কম্বাইন্ড গোল। সেটা হলো কোম্পানি গ্রো করবে, পাশাপাশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, প্লাস তার টিমকে সঠিকভাবে পরিচালনা করা। আমি এটা মনে করি। মানে যেই কারণে কি এটা এই কারণে কি বলা হয় যে আসলে বিজনেস ওনার আসলে একজন লিডার। যে সে আসলে একজন লিডার। সে আসলে স্পেসিফিক কোনো রোলে কাজ করে না। মেইনলি তার টিমটাকে সে আ মানে মোটিভেট করে, টিমটাকে ইউটিলাইজ করে এবং বিজনেসটাকে মানে লিড অ্যাকচুয়ালি লিড টিমের গোল যদি অ্যাচিভ হয়, অটোমেটিক্যালি কিন্তু কোম্পানির গোল এবং লিডারের লিডারের গোল অ্যাচিভ হয়ে যায়। সো রাইট। তার কাজ হলো যে তার টিমকে মোটিভেট রেখে রাইট জিনিসটা বের করে নিয়ে আসে। ওকে। ওয়েল তামিম ভাই আমরা মোটামুটি অনেক কিছু কভার করলাম। এখন শেষের দিকে এসে আমরা আপনার বিজনেস সম্পর্কে আরেকটু জানতে চাই যে আপনারা আসলে স্পেসিফিক্যালি কি সার্ভিস প্রোভাইড করেন? এটা যদি আমাদের একটু বলেন বা আমাদের দর্শকদের জন্য বলেন। আমরা বেসিক্যালি একটা রোগীর মানে শুরু থেকে শেষ পর্যন্ত
যে সার্ভিস যত ধরনের সার্ভিস দরকার হয় সবগুলো আমরা প্রোভাইড করি। প্রথমে তার ট্রিটমেন্ট প্ল্যান, তার কি চিকিৎসা হবে, কোন ডাক্তার তার চিকিৎসা করবে, কেমন খরচ হবে, এটা নিয়ে আমরা একটা তাকে সেকেন্ড ওপিনিয়ন বা ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে থাকি। ওকে। দেন সে ডিসাইড করে এটাকে আপনারা সেকেন্ড অপিনিয়ন বলছেন, তাই? সেকেন্ড ওপিনিয়ন। ধরেন সে এক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু তার অসুখটা ভালো হয়নি। তো সেকেন্ড ওপিনিয়ন আরেকটা ডাক্তারের থেকে আমরা তার ফিডব্যাক নিয়ে তার সাথে শেয়ার করি। এরকম আমরা ৩ থেকে ৪ টা অপশন শেয়ার করি। তারপর সে সিলেক্ট করে কোনটা তার জন্য বেস্ট অপশন। এই এন্ডে আমাদের হেল্প চাইলে আমরা তাকে গাইড করি যে এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। দেন তার ভিসা জটিলতা সহজ করা, এইজন্য আমরা তাকে ভিসা প্রসেসিং এ হেল্প করি। খুব মিনিমাম কস্টে। ওখানে আমরা একটা কনসালটেন্সি সাপোর্ট দেই। এবং আমরা চেষ্টা করি বাজেটের মধ্যে যেন তার ট্রিটমেন্টটা হয়। জি। সেইজন্য তার বাজেট অনুযায়ী তাকে হসপিটাল সিলেক্ট করে দেওয়া, ডাক্তার সিলেক্ট করে দেওয়া এবং তার অ্যাকোমোডেশন এনশিওর করা। ইভেন রিসেন্টলি আমরা কিছু প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, যার মাধ্যমে আমরা কম খরচে কিস্তিতে আমরা যাতে তাকে এয়ার টিকেটের ব্যবস্থা করে দিতে পারি, এই সার্ভিসটা আমরা নিয়ে এসেছি। সো টোটাল তার এন্টায়ার জার্নিতে আমরা কোন, কোন জায়গায় ভ্যালু এড করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি, যাতে একটা রোগী কম খরচে ভালো ট্রিটমেন্ট নিয়ে ফিরে আসতে পারে তার পরিবারের কাছে। ওকে। সো এটা তো হলো আপনার দেশের বাইরের ক্ষেত্রে। এখন তো আপনারা মেডিয়েটার থেকে দেশের ভেতরেও এই ফ্যাসিলিটেশনটা দেওয়ার শুরু করেছেন মনে হয়, তাই না? ওকে। ওকে, তামিম ভাই, থ্যাংক ইউ। সো এখন যদি আপনার আমাদের দর্শকদের জন্য একটু বলেন যে আসলে কিভাবে ওনাদের যদি সার্ভিসের প্রয়োজন হয়, যে কারো হইতে পারে, সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারে বা আপনাদের কিভাবে নক করতে পারে বা সার্ভিস কিভাবে বুক করতে পারে? আমরা এখন বাংলাদেশ সহ ৬ টি দেশে ডাক্তার এবং হসপিটালের রোগীদেরকে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি দিয়ে থাকি। ওকে। তো আমাদের শুরু থেকেই আসলে আমাদের একটা ওয়েবসাইট ছিল mediator.com। ওকে। যেকোনো বাংলাদেশের যেকোনো, শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যেকোনো প্রান্ত থেকে যেকোনো পেশেন্ট ওয়েবসাইটে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারে যে সে এই দেশে এই ডক্টরের ট্রিটমেন্ট নিতে চাচ্ছে। তখন আমরা আমাদের এখানে নোটিফিকেশন চলে আসে, আমরা তার সাথে যোগাযোগ করি। এবং ইন্টারেস্টিং বিষয় আপনি জানবেন কিনা, আমরা কিন্তু কানাডা, দুবাই, সৌদি আরবে বাংলাদেশি পেশেন্টদেরও ট্রিটমেন্টের ব্যবস্থা করি বাংলাদেশে। ইন্টারেস্টিং। ধরেন ওখানে তারা ট্রিটমেন্ট মানে কি তারা ওয়েবসাইট দিয়ে বুক করে, তাই তো? ওয়েবসাইট দিয়ে বুক করে এবং ইন্স্যুরেন্সের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে। আমাদের কিছু ইন্স্যুরেন্স টাই আপ আছে দেশের বাইরে। তারা বাংলাদেশি পেশেন্ট যারা ধরেন ওখানে এনআরবি আছে, তাদেরকে আমাদের কাছে রেফার করে। আমরা তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করি এবং গত ১ বছরে আমরা এরকম প্রায় বাইরে থেকে ৬৯ জন পেশেন্ট আমাদের মাধ্যমে ট্রিটমেন্ট নিয়েছি। তো এটা এই সার্ভিসও আমরা গত ১ বছর ধরে দিয়ে আসছি। সো মানে আমরা দেশে এবং দেশের বাইরে সব জায়গায় আমরা আর এছাড়া তো আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার WhatsApp এবং ফোন, WhatsApp এইগুলো তো আপনাদের রয়েছে। সো এগুলোর মাধ্যমে চাইলে যে কেউ এখন তো ধরেন করতে পারে। ইন্টারনেটের যুগ, ওয়ার্ল্ডের যেকোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ রিচ করতে পারে। এবং শুরু থেকে আপনাদের অফিসটা কোথায়? ঢাকায় আপনাদের অফিস? আমাদের অফিস পান্থপথে ৫৬ লেক সার্কাস, এটা হলো আমাদের ঢাকা অফিস। আর আমাদের চিটং এ একটা অফিস আছে, সেটা হলো আমাদের প্রবর্তকের কাছে গোলপাহাড় বলে আরকি। চট্টগ্রাম অফিস আমাদের। আর সামনে তো বললেন যে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে সবগুলা ডিস্ট্রিক্টে আপনারা হয়তোবা যাবেন। এই বছরে আমাদের প্ল্যান হলো যে ডিভিশনাল শহরগুলোতে অফিস করা। তারপর আস্তে, আস্তে আমরা আরো এক্সপান্ড করব আরকি মার্কেটের ডিমান্ড অনুযায়ী। ওকে, থ্যাংক ইউ তামিম ভাই। সো আমার মনে হয় যে আমাদের দর্শকরাও কিন্তু এইখান থেকে এই মেডিকেল ট্যুরিজম সম্পর্কে, হেলথ ট্যুরিজমের যে ইন্ডাস্ট্রি, এটা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া পাবেন। এছাড়া যারা তামিম ভাইয়ের মতো জব ছেড়ে বিজনেসে আসতে যাচ্ছেন, তারাও একটা ভালো একটা আইডিয়া পাবেন যে এই জার্নিটা কেমন হইতে পারে একটা মানুষের, বা কেনই বা এই ধরনের ডিসিশন নেওয়া উচিত, কতটা ওট দিয়ে আসলে এই ধরনের ডিসিশন। সো তামিম ভাই, আপনার জন্য এবং আপনার বিজনেসের জন্য আমাদের থেকে শুভকামনা। সো আশা করি আপনারা আপনাদের যে প্ল্যান রয়েছে সেই অনুযায়ী আপনারা গ্রো করতে পারবেন এবং বাংলাদেশের এই হেলথ সেক্টরে, যেখানে আসলে সার্ভিসের খুবই ক্রাইসিস রয়েছে এবং প্রয়োজনীয়তা রয়েছে খুব ভালো সার্ভিসের, সেখানে আপনারা ভ্যালু এড করতে পারবেন। সো থ্যাংক ইউ তামিম ভাই। ধন্যবাদ রিজন ভাইকে আমাকে ডাকার জন্য। আমার কাছে মনে হয় যে ভিডিওটি দেখে নতুন উদ্যোক্তারা কিংবা চাকরি ছেড়ে যারা
ব্যবসায় আসতে তারা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।